প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি রেজুবা ফেসবুক পেজের সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠান ডক্টর ইরিনস ড্রামা ডায়েরি এপিসোড 1 এ। দর্শক, এই অনুষ্ঠানটির প্রতিটি এপিসোডকে আমরা সাজিয়েছি ত্বকের যত্নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। এবং এই আলোচনার মাধ্যমে আমরা আপনাদেরকে যে পরামর্শগুলো দিয়ে থাকবো তা আপনাদের নিজেকে নিজের ত্বক সম্পর্কে আরো বেশি পরিচয় করিয়ে দিবে, সেই সাথে সচেতন করবে। দর্শক, আজকের এপিসোডে আমরা আলোচনা করব ত্বকের যত্নে ভিটামিন এ সম্পর্কে। এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের মাঝে যিনি রয়েছেন তিনি কিন্তু সবার বিশ্বস্ততার একটা বড় জায়গা জুড়ে অবস্থান করছে। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছে সবার প্রিয় মুখ ডক্টর তাওহিদা রহমান ইরিন, যিনি শিওরসেল মেডিকেল লিমিটেড বাংলাদেশে কর্মরত রয়েছে চিফ ডার্মাটোলজিস্ট অ্যান্ড রিজেনারেটিভ অ্যাস্থেটিক কনসালট্যান্ট হিসেবে। আমরা সরাসরি তার সাথে সংযুক্ত হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ম্যাম, স্বাগত আজকের আয়োজনে। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ডক্টর তন্নি আর রিজুভার সকল দর্শককে শুভকামনা জানিয়ে এপিসোড 1 শুরু করছি। আশা করছি ভালো আছেন ম্যাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। ম্যাম, আজকে থেকে যেহেতু আমরা ডার্মা ডায়েরির প্রথম এপিসোড শুরু করতে যাচ্ছি এবং আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারিত করেছি ত্বকের যত্নে ভিটামিন এ সম্পর্কে। তো প্রথমেই জানতে চাচ্ছিলাম যে আসলে ত্বকের যত্নে ভিটামিন এর শুরুর দিকটা সম্পর্কে কিভাবে আসলে সংযুক্ত হলো ত্বকের যত্নে ভিটামিন এ। আমরা সবাই কম বেশি জানি ভিটামিন এ আমাদের দৈনন্দিন খাদ্য তালিকার একটি এসেনশিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট। দৃষ্টিশক্তি জি, বৃদ্ধিতে, বোনসের, রিপ্রোডাক্টিভ জেনারেশনে, এরপরেও আছে যে আরো অনেক গুণাগুণের বলে শেষ করা যাবে না। এই ভিটামিন এর জার্নি কিন্তু আজকে থেকে না, আমি দর্শকদের সাথে এর জার্নিটা একটু শেয়ার করতে চাচ্ছি। আজ জি, থেকে 3000 বছর আগে এনশিয়েন্ট হিস্ট্রিতে ইজিপশিয়ানরা দৃষ্টিশক্তি ইমপ্রুভমেন্টের জন্য তারা লিভারের এক্সট্রাক্ট ইউজ করতো। আচ্ছা, লিভার এক্সট্রাক্ট থেকে একটা জুস বের করতো, এটা হচ্ছে মিরাকল সলিউশন বলতো তারা। কি এই মিরাকল সলিউশন? আচ্ছা, ভিটামিন এ একটি ফ্যাট সলবল ভিটামিন এবং এটি স্টোর থাকে 80% কিন্তু লিভারে। সে কারণেই আচ্ছা, এই যে মিরাকল সলিউশনটা দিয়ে তারা যে দৃষ্টিশক্তি ইমপ্রুভমেন্টে কাজে লাগাতো সেটি হচ্ছে ভিটামিন এ। এরপরে নানা গবেষণা, নানা রিসার্চ, অনেক ধরনের প্রেজেন্টেশন, আর্টিকেল প্রেজেন্টেশন, এগুলোর পরে 1900 শতকে মানে 1914-এ ভিটামিন এ আবিষ্কার হয়। কি থেকে? আচ্ছা, ডিমের কুসুম মানে এগ ইয়ক এবং আচ্ছা, লিভার থেকে, অ্যানিমাল লিভার থেকে বা ফিশ লিভার অয়েল থেকে। এরপরে আরো গবেষণা, অনেক রিসার্চ, এ থেকে দেখা যায় যে ত্বকের যত্নে ভিটামিন এর ভূমিকা দিনে দিনে বাড়ছে, মানে অনেক ধরনের দিক উন্মোচিত হয়েছে। 1980-এ যখন অ্যাকনে ট্রিটমেন্টের জন্য ভিটামিন এ ব্যবহার করা হয় এক গ্রুপকে, আচ্ছা, মানে কিছু পেশেন্টের উপরে রিসার্চের জন্য হুম, হুম, ব্যবহার করা হয়, তখন দেখা যায় কি তাদের অ্যাকনের সমস্যার সমাধানের সাথে সাথে তাদের যে বলিরেখা, স্কিনে নানা রকম ইমপারফেকশন ছিল এগুলো কন্ট্রোল হতে যাচ্ছে, মানে একটু একটু করে আচ্ছা, ইমপ্রুভমেন্ট হচ্ছে, বলিরেখাগুলো অ্যাবলিশ হয়ে যাচ্ছে, স্কিনের টেক্সচার ইমপ্রুভমেন্ট হচ্ছে। তখন দেখা গেল যে তখন ডার্মাটোলজিস্ট, কসমেটিক ডার্মাটোলজিস্ট এবং যারা কসমেটিক সার্জারি নিয়ে কাজ করছে, হলিস্টিক ওয়েলনেস নিয়ে কাজ করছে, তারা তখন থেকে ভিটামিন এ কে একটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্টি এইজিং ইনগ্রেডিয়েন্ট হিসাবে নির্ধারণ করলো। তখন থেকে আচ্ছা, ভিটামিন এর এত ব্যাপকতা, এবং আমরা ডার্মাটোলজিস্ট যারা অ্যাস্থেটিক মেডিসিন নিয়ে কাজ করছি, আমরা শুধু খাবারের মাধ্যমে না, নানা ধরনের সাপ্লিমেন্ট দিয়ে থাকছি, অনেক প্রোডাক্টেও ভিটামিন এ ব্যবহার হচ্ছে নানা ফর্মুলাতে। আচ্ছা। অনেক চমৎকারভাবে ম্যাম আসলে এলাবোরেট করলেন ভাইটামিন এর শুরু থেকে এখন পর্যন্ত ইউজ সম্পর্কে। এবার একটু জানতে চাচ্ছি ম্যাম যে ভাইটামিন এর আসলে উৎস সম্পর্কে কি ধরনের সোর্স থেকে আসলে আমরা এটা পেতে পারি? আমি উৎস বলার আগে ক ধরনের ভিটামিন এ আছে সেটি বলি, তাহলে দর্শকরা আচ্ছা, মনে হয় একটু বুঝতে সুবিধা হবে যে কোন জি, সোর্স থেকে তারা কোন ধরনের ভিটামিন এ টি পেতে পারে। সাধারণত জি, 3 ধরনের ভিটামিন এ আছে। প্রো ভিটামিন এ, যেটি হচ্ছে প্ল্যান্ট সোর্স থেকে পাওয়া যায়। আমরা মোটামুটি আচ্ছা, সবাই পরিচিত এর সাথে, বিটা ক্যারোটিন। ছোটবেলায় কিন্তু আমরা মনে আছে যে আমাদের মা নানুরা বলতেন যে একটা গাজর খাও, তোমাদের মানে রাত কানা রোগ কখনো হবে না, তোমরা চোখে অনেক হ্যাঁ, ভালো দেখতে পারবে। তো এই প্ল্যান্ট জি, সোর্সটাই হচ্ছে প্রো ভিটামিন এ, যেটা বিটা ক্যারোটিন নামে পরিচিত, গাজরে থাকে। আচ্ছা, এরপরে আরো অনেক ক্যারোটিন আছে,
মানে প্রোভাইটামিন এ হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি কুমড়া, নানা ধরনের ব্রাইট এবং ডিপ ব্রাইট পিগমেন্টেড যে সবজি এবং আচ্ছা, ফ্রুটস গুলো আছে, ভেজিটেবলস এবং ফ্রুটস গুলো আছে, সেগুলো থেকেই পাওয়া যায়। সাধারণত আমরা বলি যে রেইনবো ভেজিটেবলস, মানে কালারফুল ভেজিটেবলস। এরপরও কালারফুল। প্রোভাইটামিনের আরো অনেকগুলো সাবটাইটেল আছে, যেগুলোকে আমরা লুটেইন বলি, লাইকোপেইন বলে থাকি। এরপরেও আছে জিয়াজেনথিন, অ্যাস্টাজেনথিন, নানা ধরনের সাবটাইটেল। এরপরে আসছে প্রি অ্যাক্টিভ ভাইটামিন এ, যা প্ল্যান্ট সোর্সের কথা বললাম, সেগুলো আসে অ্যানিমেল সোর্স থেকে। শুরুতেই বলেছি যে আচ্ছা, ফিশ লিভার অয়েল, যেখান থেকে ভাইটামিন এ সাইন্টিফিক ভাবে ল্যাব থেকে উৎপত্তি, ডিমের কুসুম থেকে আসে। এবং গ্রাস ফেড এনিমাল যেগুলো, সেগুলোর লিভার থেকে ওয়াইজ মানে সিলেকশন করা। এরপরে আছে হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। অ্যাক্টিভ ফর্ম হচ্ছে আচ্ছা, আমাদের পরিচিত রেটিনল এবং রেটিনয়েড, এই তিন ধরনের। আচ্ছা। তার মানে দেখা যাচ্ছে যে ভাইটামিন এর সোর্সটা কিন্তু খুবই সহজলভ্য এবং আমাদের কিন্তু চারপাশেই আসলে আমরা এটা পেতে পারি। কালারফুল ফ্রুটস, ভেজিটেবলস এবং ফিশ লিভার অয়েল থেকে। খুবই চমৎকারভাবে বললেন এক্স্যাক্টলি। ম্যাম। এবার আমরা জানতে চাচ্ছিলাম যে ম্যাম, যে আমরা জানি যে আমাদের ত্বকের এবং শারীরিক সমস্যার বিভিন্ন বিষয়ের কারণে আসলে একটা ভাইটামিন এ ডেফিসিয়েন্সি হচ্ছে। তো আসলে ভাইটামিন এ ডেফিসিয়েন্সি হওয়ার কজেস গুলো কি, সে সম্পর্কে যদি একটু বলতেন। প্রথমেই আমরা বলবো যে ডেফিসিয়েন্সি আসে যদি আমরা খাবারের মাধ্যমে, ডায়েটারি ইনটেকের মাধ্যমে কম পরিমাণ ভাইটামিন জি, এ নেই। সাধারণত জি। একজন প্রাপ্তবয়স্ক পুরুষের 900 মাইক্রোগ্রাম এবং প্রাপ্তবয়স্ক মহিলার মানে অ্যাডাল্ট ফিমেলের এই 700 মাইক্রোগ্রাম ভাইটামিন এ যথেষ্ট। কিন্তু আচ্ছা, খাবারের আমরা যেভাবে রান্না করি বা প্রসেস, নানা ধরনের প্রিজারভেটিভ ইউজ করা হয়, এ সকল জি, কারণে বা আমরা হয়তো পর্যাপ্ত যতটুকু দরকার ততটুকু ইনটেক করছি না, ভাইটামিন এর ডেফিসিয়েন্সি ঘটে থাকে। জি। এরপরে আসে হচ্ছে, যেটা একটি ফ্যাট সলুবল ভিটামিন, ফ্যাট ম্যালাবসর্পশন কিছু ডিজিজ আছে সেখানে, সেগুলো হলেও ভাইটামিন এ ডেফিসিয়েন্সি হয়ে থাকে। আর যেহেতু আচ্ছা, 80 থেকে 90% ভাইটামিন এ লিভারে অ্যাবজর্ব থাকে, লিভার স্টোর থাকে, লিভার ডিসঅর্ডার, লিভারে যদি কোনো ডিজিজ থাকে, ফাংশনাল ডিসঅর্ডার থাকে, তখনও ভাইটামিন এ ডেফিসিয়েন্সি হয়ে থাকে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রি এবং ডেভেলপড কান্ট্রিতে কিন্তু অ্যানুয়ালি শিশুদেরকে, 1 থেকে 5 জি। বছরের শিশুদেরকে 2 লাখ ইউনিট ভাইটামিন এ দেওয়া হয়। এবং যাদের বয়স 6 মাস থেকে 1 বছর তাদেরকে 50,000 ইউনিট, 1 লাখ ইউনিট। এবং যাদের বয়স 1 থেকে 6 মাস তাদেরকে 50,000 ইউনিট বছরে 2 বার করে দেওয়া হয়, বাংলাদেশের মধ্যে অন্তর্ভুক্ত। আর আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি যখন জি, সেন্ট্রাল আফ্রিকাতে কাজ করেছি, একটা জি। অ্যাটাচমেন্ট ট্রেনিং এ, এনুগু হসপিটাল নাইজেরিয়ার, সেখানে আমি এইচআইভি পেশেন্টদেরকে নিয়ে কাজ করেছি। সেখানে দেখা গিয়েছে কি যে আচ্ছা, এইচআইভি পজিটিভ মাদের যদি শিশু হয়, সন্তান ভূমিষ্ঠ করে, 48 আওয়ার্সে তারা তারা 50,000 ইউনিটের একটা ডোজ শিশুদেরকে দিয়ে থাকে হসপিটাল থেকেই। আচ্ছা। এটা তারা রেগুলার বেসিসে করে থাকে, যেন ভবিষ্যতে ভাইটামিন এ ডেফিসিয়েন্সি রিলেটেড ডিজিজ গুলো না হয়। কারণ এইচআইভি পজিটিভ মাদের শিশুরা কিন্তু এমনি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, তাদের ইমিউনিটি এমনি জি, কম থাকে অন্যান্যদের থেকে। জি। তার মানে ভাইটামিন এ ডেফিসিয়েন্সির যেমন রিস্কও রয়েছে, তার মানে এর আগে প্রিভেনশনের জন্য আসলে আমাদের কিছু মেজার্স রয়েছে, যেটা আমাদের আসলে খেয়াল রাখতে হবে। ম্যাম, এবার আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশে এবং দেশের বাইরে স্কিন কেয়ার রুটিনে কিন্তু ভিটামিন এর পপুলারিটি দিন দিন বেড়েই যাচ্ছে। তো এ ব্যাপারে একটু জানতে চাচ্ছিলাম যে আসলে কি ধরনের বেনিফিট গুলো পাচ্ছে স্কিন কেয়ারে আসলে বাই ভিটামিন ইটা ব্যবহারের ফলে। আমি অনেকদিন ধরে যখন ডার্মাটোলজি সেক্টরটাতে কাজ করছি, আমি ভাইটামিন এ নিয়ে অনেকগুলো টকশো পড়েছি, অনেক আর্টিকেলও লিখেছি। জি, এরপরেও আমার ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, আমাদের ফ্যান পেজ, শিওর সেলের ফেসবুক পেজে পেশেন্টরা এবং আমার সাথে যারা পেশেন্টরা ডিরেক্ট কথা বলে, তখন কিন্তু ভাইটামিন এ সম্পর্কে অনেক কিছু জানতে চায়। সেটা জি, মাথায় রেখে আমার মনে হলো যে আমাদের ডার্মা ডায়েরির ফার্স্ট এপিসোডটা আমরা ভাইটামিন এ নিয়ে করি। এটা যেহেতু এত জি, জনপ্রিয় আমাদের স্কিন কেয়ারে, আমরা জানি ভাইটামিন ফ্যাট সলুবল ভিটামিন এবং এটি হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। জি, অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের, আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে। আর আমাদের ত্বক কিন্তু শরীরের সব থেকে লার্জেস্ট অর্গান, সব থেকে বড় অঙ্গ। এটি আমাদের শরীরকে, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখে, কভার করে রাখে। এবং ত্বকের একটি নিজস্ব ইমিউনিটি সিস্টেম আছে, যার মাধ্যমে সে বাইরে ধুলো বালি রোগ জীবাণু থেকে ভিতরের অর্গানগুলোকে এবং ত্বককে নিজেকে রক্ষা করে। তো অ্যান্টিঅক্সিডেন্ট জি। ভাইটামিন এর কারণে ত্বক কিন্তু এই সকল থেকে ইমিউন সিস্টেমটাকে বুস্ট আপ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয়।
এরপরে আসছে ভাইটামিন এ হচ্ছে সেল টার্নওভার করে, নতুন কোষ আচ্ছা। তৈরি করে, নতুন সেল তৈরি করে। এই কারণে হিলিং প্রসেসটা ফাস্ট করে। তো কোনো যখন ইনফেকশন হয়, ক্ষত হয়, তখন কিন্তু সেটি ব্যাকটেরিয়াল ও ফাঙ্গাল যে কিছু দিয়ে হোক না কেন, অ্যাডজুভ্যান্ট থেরাপি হিসাবে ওরাল ভাইটামিন এ সাপ্লিমেন্ট দেওয়া হয় এই হিলিং আচ্ছা। প্রসেসটাকে ফাস্ট করার জন্য। কারণ আচ্ছা। ত্বকের একটা ব্যারিয়ার ফাংশন আছে, তো এই ব্যারিয়ার ফাংশনটাকে বৃদ্ধি করে ভাইটামিন এ। এরপরে আসছি যে সরিয়াসিস নামে ত্বকের এক ধরনের ক্রনিক ডিজিজ আছে, জি। যেটি আমাদেরকে অনেক ভোগায় এবং যাদের হয় তারা খুব ডিপ্রেস থাকে। তো এই সরিয়াসিসে কি হয়, আমাদের ডেড সেল ওভার প্রোডাকশন হয়, ওভার প্রোডাকশন অফ ডেড সেল আচ্ছা। হয়। তো এই ওভার প্রোডাকশনকে কন্ট্রোল করে ভাইটামিন এ সাপ্লিমেন্টের মাধ্যমে, ড্রাগের মাধ্যমে। এরপরেও সরিয়াসিসে যে লাল হয়ে যায়, ইনফ্লামেশন, প্রদাহ হয়, সিমটম যেগুলো হয়, এগুলো কিন্তু ভাইটামিন এ খাবার মাধ্যমে, মানে ড্রাগের মাধ্যমে ডার্মাটোলজিস্টরা দিয়ে থাকে, আস্তে আস্তে সিমটমগুলো রিলিফ হতে থাকে। আর শুরুতে হয়তো দর্শকরা আমাদের সাথে থাকলে জানবেন, বা যারা তখন সংযুক্ত ছিলেন না তাদের জন্য বলছি যে অ্যাকনে ট্রিটমেন্ট দিয়েই কিন্তু রিসার্চটা শুরু হয়েছিল, ভাইটামিনে কিভাবে অ্যাকনে ট্রিটমেন্ট। ব্রনে কি আচ্ছা। হয়, ব্রনে হচ্ছে আমাদের যে সেবাসিয়াস গ্ল্যান্ড থাকে, তৈল গ্রন্থি থাকে, সেটিতে বেশি বেশি জি। সেবাম প্রোডাকশন হয়। এই সেবাম প্রোডাকশনকে, ওভার প্রোডাকশনকে নর্মাল করে, নর্মালাইজ কন্ট্রোলে নিয়ে আসে ভাইটামিন এ। এরপরে যে আমাদের পোর বা সিবাসিয়াস গ্ল্যান্ডের যে ডাক্ট থাকে সেটি কিন্তু ক্লগ জি। হয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে যায়, কি দিয়ে, সেবাম দিয়ে, জার্ম দিয়ে, ডাস্ট দিয়ে, আমরা দৈনন্দিন যে প্রোডাক্ট গুলো ব্যবহার করি সেগুলো রেসিডু থেকে, অনেকভাবে এটি মানে ক্লগ পোর হয়ে যায়। সেই ক্লগটাকে আচ্ছা। প্রিভেন্ট করে ভাইটামিন এ, এবং সেবামটাকে কন্ট্রোল করছে, ক্লগকে প্রিভেন্ট করছে। আর যখন ক্লগ পোর হয়ে যায়, ডাক্ট বন্ধ হয়ে যায়, তখন কিন্তু প্রোপিয়ানো ব্যাকটেরিয়াম অ্যাকনি নামে এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। ব্রণ তখন সিস্টিক অ্যাকনি, নানা ধরনের কমপ্লিকেশন দেখা দেয়। তো শুরুতেই আমাদের আচ্ছা। ভাইটামিনের মাধ্যমে কিন্তু আমরা এটি কন্ট্রোলে নিয়ে আসছি। এটি ডিরেক্ট হয়তো প্রোপিয়ানো ব্যাকটেরিয়াম অ্যাকনির উপরে কাজ করছে না, কিন্তু এটা ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে আমাদের ব্রণকে আস্তে আস্তে ভালো করছে, ইনফ্লামেশন প্রদাহ কমাচ্ছে, কমপ্লিকেশন হচ্ছে না। আর কমপ্লিকেশন হলেও তো এখানে স্কার, নানা ধরনের ওপেন পোর, এই ঝুঁকিগুলো হয়। জি। এরপরে আসি যে যারা অনেক দেখা যায় যে টিনেজার একনে বা অনেকদিন ধরে যাদের ব্রণ হচ্ছে, তাদের কিন্তু পোরটা একটু এনলার্জ থাকে, বা যাদের একটু অয়েলি স্কিন, অতিরিক্ত জি। অয়েল সিক্রেশনের জন্য বলে যে অয়েল মাই মাই স্কিন ইজ অয়েল মাই। তো হুম। পোর গুলো অনেক এনলার্জ থাকে, ওপেন থাকে। যেহেতু ভাইটামিন এ কোলাজেন বুস্ট আপ করে, ডার্মিসে কোলাজেন থাকে, বিউটি ফ্যাক্টর, কোলাজেন বুস্ট আপ করে, ডার্মিসের থিকনেস বেড়ে যায়, তখন পোরটা মিনিমাইজ হয়ে যায়। সেই জন্য পোর আচ্ছা। মিনিমাইজার সেরাম বা পোর মিনিমাইজার হিসাবে আমরা নানা ধরনের ট্রিটমেন্টের সাথে ভাইটামিন এ টাকে প্রেফারেবল মনে করি। এরপরে আসছি যে অ্যান্টি এইজিং এ কিভাবে কাজ করছে ভাইটামিন এ। আমি যখন কাজ করেছি পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং এ জি। থাইল্যান্ডে, ব্যাংককে, তখন অ্যাঞ্জেলিনা জোলির অ্যাস্থেটিক কনসালটেন্ট এসেছিলেন আমাদের সাথে একটা সেশনে। তো ডক্টর আচ্ছা। ম্যাকগ্রাথ, জন ম্যাকগ্রাথ প্রফেসর, সবাই জানবেন ওনাকে, কিংস কলেজ অফ লন্ডনের উনি ডার্মাটোলজিস্ট এবং চিফ। সেখানে উনি বলেছেন যে তোমাকে যদি কোনো প্রোডাক্ট বলা হয় যে একটি প্রোডাক্ট চুজ করো নাইট কেয়ার রুটিনে, ব্রাইটেনিং জি। এর জন্য, স্কিন গ্লোয়িং এর জন্য, অ্যান্টি এজিং এর জন্য, ময়শ্চারাইজার হিসাবে, গো ফর ভাইটামিন এ। আচ্ছা। কেন এটি কাজ করছে, যে প্রথমত আমাদের স্কিনের তিনটি লেয়ার আছে, এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউটেনাস ফ্যাট। এখন এপিডার্মিস লেয়ারের উপরে থাকে স্ট্র্যাটাম কর্নিয়াম। স্ট্র্যাটাম কর্নিয়ামের ওভার প্রোডাকশন বা ডেড সেলটাকে রিডাকশন করছে, স্পিড আপ করে শেডিংটাকে স্পিড আপ করছে, এবং নতুন সেল রিজেনারেশন করছে। এর ফলে আমাদের কিন্তু এপিডার্মিসটা ঠিক হচ্ছে, এবং স্ট্র্যাটাম আচ্ছা। কর্নিয়ামের যে ডেড সেলগুলো রিমুভ হচ্ছে, এরপরে আমরা যে প্রোডাক্ট গুলো ব্যবহার করি, ক্লিনজার, ময়শ্চারাইজার, এগুলো কিন্তু অ্যাবজর্ব হচ্ছে। তো ভাইটামিন এ কিন্তু আচ্ছা। এই অ্যাবজর্পশন ক্ষমতাটাকে বাড়িয়ে দিচ্ছে। এরপরে হাইলোনিক অ্যাসিড, এটাকে আমরা হিউম্যাকট্যান্ট বলি, পানি বা আর্দ্রতাকে ধরে রাখে, সেই হাইলোনিক অ্যাসিডের ডিপোজিশন করে। আচ্ছা। থার্ডলি বিউটি ফ্যাক্টর কোলাজেন, আগেই বলেছি, কোলাজেনের প্রোডাকশন বাড়িয়ে দেয়, স্টিমুলেশন করে। এতে আমাদের ডার্মিসের থিকনেস বেড়ে যায়, স্কিন গ্লো হয়, গ্লো করে, ফাইন রিঙ্কেল যে আছে সেগুলো চলে যেতে থাকে, স্কিন ফার্ম হয়, অনেক স্মুথ হয়, একটা ইয়াঙ্গার এবং ভাইব্রেন্ট লুক আসে। আর আমি শুরুতেই আচ্ছা। বলেছি যে ভাইটামিন এ সেল টার্নওভার করে। সেল টার্নওভার মানে হচ্ছে ডেড সেলগুলোকে স্পিড আপ করে রিমুভ করে, নতুন সেল রিজেনারেশনে হেল্প করে।
এই যে সেল টার্নওভার, এর কারণেই কিন্তু এটি হচ্ছে অ্যান্টি এজিং এর সূত্র। তো আমাদের স্কিনে যদি কোনো আচ্ছা পিগমেন্টেশন থাকে ব্রণের কারণে বা এজিং এর কারণে কোনো এইজ স্পট থাকে, এই পিগমেন্ট সেল এবং ড্যামেজ সেল এগুলো শেডিং হতে থাকে এবং নতুন সেল তৈরি হতে থাকে। এজন্য ভাইটামিন এ কে সেল কমিউনিকেটিং ফ্যাক্টর বলা হয়। আচ্ছা, তার মানে ভাইটামিন এর বেনিফিশিয়াল ইফেক্ট সম্পর্কে আসলে বলে শেষ করা যাবে বলে না, এবং শেষ করা আপনি যাবে খুবই না, বলে শেষ জি করা যাবে না। আপনি আসলে খুবই চমৎকার ভাবে বুঝিয়ে বলেন প্রতিটা বিষয়, এটা যে কোনো ত্বকের সমস্যার ক্ষেত্রেও বুঝিয়ে বললেন, এবং ত্বকের স্কিন কেয়ার রুটিন হিসেবেও যে এটার বেনিফিট সেগুলোও বুঝিয়ে বললেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। দর্শক, এর মাঝে বলে রাখছি আজকের পুরো আয়োজনকে সহযোগিতা করেছে রেজুবা। এবং দর্শক, আজকের অনুষ্ঠান সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা তা আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। ম্যাম, এবার একজন দর্শকের একটা প্রশ্ন ছিল, সেটা নিয়ে নিচ্ছি। ইসমাতারা জামান প্রশ্ন করেছে যে অ্যাশিডার্মাটাইটিসের আসলে ট্রিটমেন্ট কি? অ্যাশিডার্মাটাইটিস একটা পিগমেন্টারি ডিসঅর্ডার। জি। এখানে হচ্ছে আমরা সাধারণত বায়োপসি করে ট্রিটমেন্ট করে থাকি, এবং ট্রিটমেন্ট একটি জটিল আচ্ছা এবং অনেক সময় সাপেক্ষে, অনেকের ক্ষেত্রে চলে যায়, অনেকের আচ্ছা ক্ষেত্রে থাকে না। তো সেক্ষেত্রে ওনার সাথে মানে পেশেন্টের কনসালটেন্সি করে তার কারণগুলো এবং হিস্টোপ্যাথোলজি, তার অনেক রুটিন ইনভেস্টিগেশন আছে, এগুলো করে আমরা স্কিন জি লাইটেনিং প্রোডাক্ট দিয়ে থাকি, মাইল্ড স্টেরয়েড দিয়ে থাকি, ওরাল সাপ্লিমেন্ট দিয়ে থাকি। ইটস এ ক্রনিক অ্যান্ড কমপ্লিকেটেড ডিজিজ। সো আচ্ছা একজন ডার্মাটোলজিস্টের সাথে উনি সরাসরি দেখি বা আচ্ছা, ঠিক আছে ম্যাম। এবার একটু হ্যালো ম্যাম, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ, আমি শুনছি। জি ম্যাম, এবার একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের ত্বকের যত্নের কিন্তু আরো বড় একটা অংশ জুড়ে রয়েছে যে রেটিনল এবং রেটিনয়েডস এর ব্যবহারটা। অনেকেই কিন্তু এটার ব্যবহার সম্পর্কে এখনো কনসেপশন ক্লিয়ার না। আপনি যদি একটু বলতেন যে এই রেটিনল এবং রেটিনয়েডস এর আসলে বেসিক ডিফারেন্সটা কি? রেটিনল এবং রেটিনয়েডস নিয়ে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, জি মিসকনসেপশন আছে। জি আমি দর্শকদেরকে সেটি জানাতে আজকে এসেছি যে রেটিনল এবং রেটিনয়েড এটি কিন্তু হচ্ছে ভিটামিন এ ডেরিভেটিভস। ভিটামিন এ জি যদি একটা গাছ হয়, সেই গাছের শাখা প্রশাখা রেটিনল এবং রেটিনয়েড। তবে একটি বিষয় হচ্ছে রেটিনল ওভার দ্য কাউন্টারে, যে আমরা কসমেটিক্যাল গুলো ব্যবহার করি সেখানে পাওয়া যায়। আর রেটিনয়েড হচ্ছে ডক্টর প্রেসক্রিপশন, এটি আচ্ছা ওভার দ্য কাউন্টারে পাওয়া যাবে না। আর আচ্ছা রেটিনয়েড হচ্ছে একটু স্ট্রং ভার্সন, হুম রেটিনল একটু মাইল্ড ভার্সন। আচ্ছা এরপরেও রেটিনল এবং রেটিনয়েড দুটোই কিন্তু রেটিনক অ্যাসিডে কনভার্ট হয় আমাদের শরীরে। সেক্ষেত্রে আচ্ছা রেটিনলকে রেটিনয়েক অ্যাসিডে কনভার্ট হয়ে আমাদের স্কিনের বেনিফিশিয়াল ইফেক্ট গুলো দেখানোর জন্য অনেকগুলো স্টেপ পার হয়ে যেতে হয়, অনেকগুলো স্টেজ পার হয়ে যেতে হয়। এই জন্য এর ইফেক্ট একটু স্লো। আর রেটিনয়েডকে সেক্ষেত্রে একটি কম স্টেপ পার হয়ে যেতে হয় এবং ইফেক্ট হচ্ছে একটু ফাস্ট। সে আহ, কারণেই অনেক যে রেটিনয়েড ব্যবহার করলে খুব তাড়াতাড়ি আমার সব প্রবলেম সলিউশন হয়ে যাবে, কিন্তু আমার কথা মতো যে যদি ওভার দ্য কাউন্টার রেটিনল যুক্ত প্রোডাক্ট গুলো পাওয়া যায়, একজন স্কিন এক্সপার্ট, একজন ডার্মাটোলজিস্টের কনসাল্ট নিয়েই এই ধরনের গুলো ব্যবহার উচিত। তার মানে এই রেটিনল এবং রেটিনয়েডস ব্যবহারের পূর্বে আসলে আরেকটি কিছু বিষয় সতর্ক। বলতে চাই। জি হ্যাঁ, জি ম্যাম। জি, আরেকটা বলতে চাই তন্নি, রেটিনয়েডে তিনটি ভাগ আছে। আচ্ছা ফার্স্ট জেনারেশন, আইসোটেটিন জেনারেশন হচ্ছে অ্যাডাপ্টিন এবং ট্যাজোরোটেন। আচ্ছা, তার মানে রেটিনল এবং রেটিনয়েডস ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা আমাদের অবলম্বন করা উচিত। ওভার দ্য কাউন্টার আসলে এটা ইউজ না করে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আসলে ব্যবহার করা উচিত, যেহেতু স্কিন একটা খুবই স্পর্শকাতর একটা বিষয় আমাদের
জন্য। ম্যাম এবার একটু জানতে চাচ্ছি আসলে মুনিয়া ফারিন একজন দর্শক প্রশ্ন করেছেন যে ওনার অয়েলি স্কিন এবং অ্যাকনি উঠে স্কিনে। হ্যাঁ, সে বিষয়ে আপনার পক্ষ থেকে যদি তার জন্য কোনো টিপস থাকতো। ওনার বয়সটা উল্লেখ করলে ভালো হতো। আর আমরা যেহেতু রেটিনা নিয়ে আলাপ করছি, রেটিনল রেটিনয়েডস নিয়ে আলাপ করছি, আলাপচারিতা বিষয়, এর সাথে অয়েলি স্কিনের একটা সম্পর্ক আছে। আর অয়েলি আচ্ছা, স্কিনে একটু সেবাসিয়াস গ্ল্যান্ডের ওভার প্রোডাকশনের অয়েল কারণে স্কিনটা একটু অয়েলি থাকে। সেক্ষেত্রে ওনার জি, যে ক্লিনজার এবং ময়শ্চারাইজার এগুলো সেবাম রেগুলেটর হতে হবে, ময়শ্চারাইজারটি হতে হবে ওয়াটার বেসড, এবং ওনাকে একটা ম্যাটিফাইং সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে স্কিনের বেসিক স্টেপ। এর পরেও জি, যদি উনি মনে করেন যে ওনার অ্যাকনে বা ব্ল্যাক হেডস হোয়াইট হেডস হচ্ছে, উনি সেবাম রেগুলেটর বা ফেসটাকে যেন অতিরিক্ত অয়েলি না হয় এরকম কোনো মাস্ক বা কোনো জেল বেসড স্ক্রাব ব্যবহার করতে পারে। মেকআপ ব্যবহারের ব্যাপারে খুবই সতর্ক হতে হবে। যে প্রোডাক্টগুলো ব্যবহার জি, করবেন সেগুলোর গায়ে যেন লেখা থাকে নন কমেডিজেনিক। আর আমরা আচ্ছা, ডার্মাটোলজিস্টটা তো আছি, যখন উনি আমাদের সাথে যখন কমিউনিকেট করবে আমরা সেই অনুযায়ী স্কিনটাকে দেখে আরো বুঝে আমরা সেভাবে ওনার জন্য প্রোডাক্ট, এবং কোনো যদি ইমপারফেকশন থাকে বা কোনো ডিজিজ থাকে একনে, সেই অনুযায়ী আমরা মেডিকেশন প্রেসক্রাইব করবো। আচ্ছা। ম্যাম এবার আরেকটা প্রশ্ন আসলে দর্শকদের মধ্যে থেকেই এসছে যে যারা রেটিনয়েড ইউজ করছে অ্যাজ এ স্কিন কেয়ার রুটিন অ্যাজ এ বিগিনার, তাদের জন্য আপনার পক্ষ থেকে যদি কোনো পরামর্শ থাকে। প্রথম পরামর্শ, একজন স্কিন এক্সপার্টকে দেখে স্কিনের টাইপ জেনে সেই অনুযায়ী তারা এই স্কিন কেয়ারে এই অ্যান্টি এজিং প্রোডাক্ট ইনগ্রেডিয়েন্ট, যেটাকে আমরা গোল্ড স্ট্যান্ডার্ড অ্যান্টি এজিং ইনগ্রেডিয়েন্ট রেটিনল এবং আচ্ছা, রেটিনয়েড বলছি, সেগুলো ব্যবহার করবে। আমি দর্শকদেরকে সুবিধার জন্য বা আমার পেশেন্টদের সুবিধার জন্য যখন আমার কাছে আসে আমি বলি যে বিগিনার্সদেরকে 4টি রুলস ফলো করতে হবে। রুলস 4, এটা হচ্ছে আমি বলি 4L। ফার্স্ট এল হচ্ছে আচ্ছা, লেস কোয়ান্টিটি। লেস কোয়ান্টিটি মানে হচ্ছে আমরা অন্যান্য ময়শ্চারাইজার বা সানস্ক্রিন যেমন একটু হিউজ পরিমাণে ব্যবহার করি, সেক্ষেত্রে এটি খুব অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। আমি সবসময় বলি যে হাফ ফিঙ্গার টিপ, হাফ ফিঙ্গার টিপ, নট ফুল ফিঙ্গার টিপ, ফার্স্ট ফিঙ্গার টিপের হাফ। এটি যদি ক্রিম হয়, আর যদি সেরাম হয় মটর দানার সমান। কিন্তু আচ্ছা, প্রথম দিনে কি এতটুকু ব্যবহার করবে তা না। ফার্স্ট ডেতে এই 1/4 ফিঙ্গার টিপ ব্যবহার করবে, এবং এটা যদি ক্রিম হয়, আর যদি সেরাম হয় হাফ টি সাইজ মানে মটর দানার হাফ সাইজ ব্যবহার করবে। আচ্ছা, যদি স্কিন খুব সেন্সিটিভ বা স্পর্শকাতর হয়, প্রথম সপ্তাহে একদিন ব্যবহার করবে। এটি হচ্ছে আমরা বলি সেকেন্ড রুলস এল এর, লেস ফ্রিকোয়েন্টলি, প্রতিদিন না। যাদের আচ্ছা, স্কিন সেন্সিটিভ তারা সপ্তাহে একদিন ব্যবহার করে দেখবে, বাকি 6 দিন একদম অ্যাপ্লাই করবে না, নেক্সট উইকে অ্যাপ্লাই করবে। আর যাদের স্কিন একটু নর্মাল, ড্রাই এবং অয়েলি, অত সেন্সিটিভ না, তারা এভরি অল্টার ডেতে নাইটে ব্যবহার করবে, মানে একদিন পর পর, আচ্ছা, একদিন পর পর। এরপর সেন্সিটিভ স্কিনে যদি স্যুট করে যায় রেটিনল বা রেটিনয়েড, তারা কিন্তু যে প্রতিদিন ব্যবহার করে তা না, তাদের জন্য ওয়াইজ হবে এভরি অল্টার নাইটে, একদিন পর আচ্ছা, পর রাতে ব্যবহার করা। আর যাদের স্কিন আচ্ছা, নর্মাল বা ড্রাই তারা রেগুলার অ্যাপ্লাই করতে পারে রাতে। এখানে গেল হচ্ছে লেস অ্যামাউন্ট এবং লেস ফ্রিকোয়েন্টলি। থার্ড এল আচ্ছা, হচ্ছে লো কনসেন্ট্রেশনের রেটিনয়েড দিয়ে শুরু করতে হবে। রেটিনল এবং রেটিনয়েডের কনসেন্ট্রেশন আছে, যেমন সব থেকে আমরা মাইল্ড কনসেন্ট্রেশন যেটাকে বলি 0.025 রেটিনয়েড, 0.25 রেটিনল, এবং মডারেট যেটা সেটা হচ্ছে 0.5 রেটিনয়েড, 0.05 রেটিনল, এবং স্ট্রং যেটি সেটি হচ্ছে 1% রেটিনল এবং 0.1% রেটিনয়েড। তো এভাবে সব থেকে যেটি লো কনসেন্ট্রেশন এবং লো পার্সেন্টেজ সেটি জি, দিয়ে শুরু করবে। এবং ফোর্থ রুলস হচ্ছে লুক আফটার ইউর স্কিন। আমরা যে রেটিনল ব্যবহার করছি, রেটিনল ব্যবহার করছি, ব্যবহারের পরে স্কিনটাকে লুক আফটার করব, খেয়াল করব, আচ্ছা, কেয়ার নেব। এভাবে আমরা যদি ব্যবহার করি তাহলে হয়তো বা যে রেটিনল বা রেটিনার সম্পর্কে যে সাইড ইফেক্ট গুলো থাকে, যেমন স্কিন খুব ড্রাই হয়ে যায়, সেন্সিটিভ হয়ে যায়, স্টিংিং, খুব একটা পেইনফুল হয়, অনেক সময় লাল হয়ে জি, যায়, এই সমস্যাগুলো দেখা দেবে না। আরেকটি অ্যাপ্লিকেশনের আমি নিয়ম বলবো যে আপওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস, অ্যাপ্লাই আপওয়ার্ডস এন্ড আউটওয়ার্ডস। আচ্ছা। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ম্যাম দর্শকদের থেকে আরেকটা প্রশ্ন ছিল, তাই আবার প্রশ্ন করেছেন। ওনার বয়স 19, ওনার স্কিনটা অনেক সেনসিটিভ এবং স্কিন অনেক পাতলা। তো উনি রোদে গেলে এবং আগুনের সামনে গেলে স্কিনে কিছুটা সেনসিটিভিটি দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে ওনার জন্য আপনার কি টিপস থাকতে পারে?
প্রথম টিপস হচ্ছে, যেহেতু ওনার ফটোসেন্সিটিভিটি ডেভেলপ করেছে, মানে যে কোনো জি। রে, মানে ইউভি রে, সানলাইট অথবা কুকিং রে, ইনফ্রারেড থেকে ওনার ফটোসেন্সিটিভিটি হচ্ছে, ওনার কি ফটো এজিংও তাড়াতাড়ি হবে। আর স্কিনটা পাতলা হয়ে গেছে, হয়তো উনি কোনো প্রোডাক্ট ব্যবহার করছে, ব্যবহারে স্কিন পাতলা হয়েছে, অনেক হয়েছে মিশ থাকে হওয়ার কথা না। এটি কোনো পার্টিকুলার প্রোডাক্ট বা ওনার জি। স্কিনের টাইপটাই সেন্সিটিভ, বা উনি ক্লিনজার ময়শ্চারাইজেশন যে প্রোডাক্টগুলো ব্যবহার করছে সেগুলো হয়তো বা ওনার স্কিনটাকে আস্তে আস্তে পাতলা করে দিচ্ছে। সেক্ষেত্রে উনি জি। রেটিনল ইউজ করতে, রেটিনয়েড ইউজ করতে পারবে। তবে এই 4টা রুলস বলেছি: লেস সাউন্ড, রেস্টুরেন্ট এন্ড লুক আফটার, দেখে ব্যবহার করতে পারবে। অনেকে রেটিনয়েড বা রেটিনল ইউজ করলে, ব্যবহার করলে স্কিনের যে উপরে লেয়ারটা আছে স্ট্র্যাটাম, মানে এপিডার্মিস, তার উপরে যে স্ট্র্যাটাম কর্নিয়াম থাকে, সেটি ডেড সেলের সাথে স্ট্যাক আপ হয়ে একটু ভারী হয়ে যায়, সেটিকে রিমুভ করে, ডেড আচ্ছা। সেলগুলোকে শেডিং করে, স্কিনকে কিন্তু পাতলা করে না। ইন দা লং রান আস্তে আস্তে এপিডার্মাসটিকেও ঠিক করে, মানে থিকনেস বাড়িয়ে দেয়, আর কোলাজেন, বিউটি ফ্যাক্টর, স্ট্রেংথ ফ্যাক্টর বাড়িয়ে ডার্মিসের ভলিউম এবং স্ট্রেংথও বাড়িয়ে দেয়। তো আসলে কি হচ্ছে, ইন দা লং রানে ভিটামিন এ টপিক্যালি ইউজ করে কিন্তু স্কিন পাতলা হবে না, স্কিনের থিকনেসটা বেড়ে যাবে। জি। অসংখ্য তবে ধন্যবাদ ওনার ম্যাম ক্ষেত্রে আপনাকে। পার্টিকুলারলি জি। সানস্ক্রিন ব্যবহার করতে হবে, ওনার ক্ষেত্রে পার্টিকুলারলি সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এবং আমাদের একটি রিজেনারেটিভ ট্রিটমেন্ট আছে, ভিটামিন এ যেমন রিজেনারেশন করে, নতুন সেল তৈরি করে, আমাদের একটু রিজেনারেটিভ মেডিসিন আছে, পিআরপি, ফটো অ্যাক্টিভেটেড পিআরপি। সেটি যদি 2টো বা 3টে সেশনে ওনার স্কিনের থিকনেস এবং ভলিউম ও স্ট্রেংথ দুটোই বাড়বে, সাথে ওনার যে প্রবলেম গুলো আছে এগুলো সলিউশন হবে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আপনি আপনার সমস্যার সমাধানটি পেয়ে গিয়েছেন। আপনার আসলে সমস্যার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অপশনস আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। আপনি আসলে সেটা অবশ্যই আপনাকে প্রোভাইড করা হবে। ম্যাম, এরপর একটু জানতে চাচ্ছিলাম যে রেটিনয়েড সম্পর্কে কিছু মিথ আসলে চালু রয়েছে, এবং যার দ্বারা নাকি অনেক দর্শক এবং অনেক সাধারণ মানুষ আসলে কনফিউজড হয়ে যাচ্ছে এই রেটিনয়েডস এর ব্যবহার সম্পর্কে। তো সেই সম্পর্কে যদি আপনি আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার করে দিতেন। প্রথম মিথ সম্পর্কে আমি বলেছি যে স্কিন পাতলা হয়ে যায় সবাই ভাবে, সেটি ক্লিয়ার জি। করেছি। সেকেন্ড মিথ যেটি ভাবে যে ভাইটামিন এ বুঝি শুধু ওল্ডার, যারা সিনিয়র সিটিজেন, যারা একটু বয়স্ক তারা ব্যবহার করবে, ইয়াঙ্গার যারা যারা একটু ইয়াং জেনারেশনের তারা ব্যবহার করতে পারবে না। এ জি। নিয়ে ইউনাইটেড স্টেটস এর ইয়েল ইউনিভার্সিটির ডক্টর ডার্মাটোলজিস্ট মোনা বাহার বলেছেন যে ইটস নেভার টু আর্লি টু স্টার্ট অ্যান অ্যান্টি, কারণ যে ডেড সেল শেডিং এবং নিউ সেল রিজেনারেশন হেতু তৈরি হয়, এই রিনিউয়াল প্রসেস বা টার্নওভার খুব স্লো হতে হতে এই যে 28 দিনের যে সাইকেল, ইউজুয়াল সেল জি। টার্নওভারের যে 28 দিনের সাইকেল, এটি কিন্তু 50 দিন, 60 দিন, এমনকি 70 দিনে গিয়ে থেকে যায়। তো তখন কি হয়, যত আচ্ছা। দেরি তত কিন্তু আমার এজিং এর সাইন আর্লি আসবে। তো যখন এজিং এর সাইন বেশি ভিজিবল হবে, এজিং এর সাইন গুলো কি, ফাইন রিঙ্কেল, বলিরেখা হওয়া, ত্বক ঝুলে যাওয়া, স্কিন বাউন্সি না থাকা, হাইড্রেশন কমে যাওয়া, ড্রাই ডিহাইড্রেটেড হওয়া। তো যত আমরা অ্যান্টি এজিং রেজিম দিতে শুরু করব, তত কিন্তু আমাদের এই জিনিসগুলো আসতে থাকবে, প্রিম্যাচুর এজিং আসতে থাকবে। আর এজিং হচ্ছে দু রকম, একটা হচ্ছে ইন্ট্রিনসিক এজিং, আর একটা হচ্ছে এক্সট্রিনসিক এজিং। আমাদের প্রতিদিন যে আচ্ছা। বয়স বাড়ছে এটাকে আমরা ক্রোনোলজিক্যাল বা ইন্ট্রিনসিক এজিং বলে থাকি। এটি কিন্তু ইনহেভিটেবল। কিন্তু বাইরে থেকে যে আচ্ছা। এজিং, মানে ফটো এজিং, মানে আলট্রাভায়োলেট রে বা এনভায়রনমেন্টাল অ্যাগ্রেসর, আমাদের লাইফস্টাইলের কারণে আমরা যে একটু একটু করে বুড়িয়ে যাচ্ছি সময়ের আগে, সেটি কিন্তু আমরা জি। কন্ট্রোলে আনতে পারি লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে, কোন একটি প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে। আচ্ছা। সুতরাং আমরা যে 25-এ এলেবামে যে কেউ ভাইটামিন এ ব্যবহার করতে পারে টপিক্যালি। কারণ আচ্ছা। 18 বছর বয়সে তার যদি একনে হয়, তার যদি পোরগুলো এনলার্জ থাকে, তার যদি স্কার থাকে, তাকে কিন্তু আমরা ডার্মাটোলজিস্টরা ওরাল ভাইটামিন এ সাপ্লিমেন্ট বা ড্রাগ অ্যাডভাইস করে থাকি, রেটিনয়েড অ্যাডভাইস করে আচ্ছা। থাকি। তো সেক্ষেত্রে ইয়াংরা ব্যবহার করতে পারবে। আর থার্ড মিথ হচ্ছে যে আন্ড্রাই এরিয়াতে ভাইটামিন এ অ্যাপ্লাই করা যায় না, কিন্তু অনেক আন্ড্রাই ক্রিমে ডার্মাটোলজিস্টরা টেস্টেড ভাইটামিন এ ক্রিম থাকে, সেগুলো আমরা ইজিলি আন্ড্রাই ইউজ করতে পারি এবং এগুলো ভালো ফলে নিয়ে আসে। ত্বকের থিকনেসটাকেও বাড়িয়ে দেয়, আন্ডার আই ডার্ক সার্কেল দূর করে এবং
এইজিং এর যে সাইন আছে সেগুলোকে আস্তে আস্তে কমিয়ে দেয়। আর আরেকটি কমন মিথ হচ্ছে যে অ্যান্টি এজিং সম্পর্কে বললাম যে একটু আগে শুরু করলে সেটা হচ্ছে হয়তো ভালো না, ইয়াংরা ইউজ করতে পারবে না। জি আর সব থেকে বড় মিথ যেটা হচ্ছে রেটিনল, রেটিনয়েড এবং ভাইটামিন এ তিনটি হচ্ছে তিন ধরনের জিনিস। এটাই জি মিসকনসেপশন, মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে। তিনটি একই, ভাইটামিন এ ডেরিভেটিভস হচ্ছে রেটিনল এবং রেটিনয়েড। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ম্যাম। অত্যন্ত চমৎকার ভাবে আসলে আপনি এই মিসকনসেপশন সম্পর্কে আমাদের ধারণাটা ক্লিয়ার করে দিলেন। আশা করছি সবাই তাদের কনসেপ্টটা ক্লিয়ার হতে পারলো আপনার এখনকার এক্সপ্লেনেশন গুলো থেকে। ম্যাম, আমরা আমাদের অনুষ্ঠান তবে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো যাবার আগে সবার উদ্দেশ্যে যদি আপনার কোনো অ্যাডভাইস থেকে থাকে। আমি দর্শকদেরকে বলতে চাই যে ভাইটামিন এ যদি ব্যবহার করা হয় টপিক্যালি, মানে ক্রিম বা কোনো সেরামের হিসাবে, ইট হ্যাজ টু বি পেয়ার্ড উইথ antioxidant, other antioxidant like vitamin C or vitamin E moisturizer এবং সানস্ক্রিন। আর ভিটামিন এ যেহেতু একটা সেন্সিটিভ ইনগ্রেডিয়েন্ট, আমরা যখন কোনো ক্লিনজার দিয়ে মুখ ধোবো সেটির জন্য সো ফ্রি, জি সেন্সিটিভ স্কিনের জন্য সুদিং, যেমন অটনিল যুক্ত বা জোজোবা অয়েল যুক্ত এ ধরনের কোনো ক্লিনজার ব্যবহার করি, ক্লিনজারটির জন্য হার্শ না হয়। আর আচ্ছা, অবশ্যই ডার্মাটোলজিস্টকে দেখে আপনি আপনার প্রোডাক্টগুলো চুজ করবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা জানি আপনি খুবই ব্যস্ত সময় পার করছেন, তার মধ্যেও আপনি আমাদের দর্শকদের উপকার করার জন্য সময় বের করে আপনি আমাদের অনুষ্ঠানে আসলেন এবং ভিটামিন এ এর আসলে বিস্তারিত সবার সাথে আলোচনা করলেন। অসংখ্য ধন্যবাদ এর জন্য ম্যাম আপনাকে। নেক্সট এপিসোডে আবার দেখা হবে। আশা করছি সে পর্যন্ত আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার রেজুভার সকল দর্শককে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ধন্যবাদ। দর্শক, আজকের পুরো আয়োজনে সহযোগিতা করেছে রেজুভা। এবং দর্শক, আপনাদের যদি ত্বকের যত্নের বা ত্বকের সমস্যার যে কোনো বিষয় সম্পর্কে জানার থাকে, তা আপনারা আমাদের ইনবক্সের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তী এপিসোডগুলোতে সে সম্পর্কে আলোচনা করবার জন্য। এবং দর্শক, আজকের আলোচনা থেকে আপনাদের যদি এতটুকু আমরা উপকার করতে পারি, সেটাই হবে আমাদের আজকের এই আয়োজনের সার্থকতা। দর্শক, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। সবার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।